শুভ সকাল সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ড্রিঙ্ক ইট আলাপ। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত পায়েল। দর্শক, আপনারা জানেন যে আলাপ অনুষ্ঠানে আমাদের সঙ্গে প্রতিদিন একজন অতিথি থাকেন। আজকের অতিথির সাথে আমরা আড্ডা শুরু করব। আমরা সবাই তাকে পছন্দ করি, সবাই তার গান শুনি, আমরা সবাই তার গানে মুগ্ধ। সে আমাদের সবার প্রিয় শিল্পী, সঙ্গীত শিল্পী আশিক। আপনারা যদি আমাদের সাথে আড্ডা দিতে চান, যোগ দিতে চান, কথা বলতে চান প্রিয় শিল্পীর সাথে, তাহলে টিভি স্কলে দেখানো নাম্বারে কল করুন। শুভ সকাল। শুভ সকাল। স্বাগত আপনাকে স্টুডিওতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর বৈশাখী টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, খুবই ক্লান্ত লাগছে আপনাকে? মানে ক্লান্ত কি, আমি এক প্রকার দৌড়ে এসেছি। যাই হোক, আল্লাহর রহমতে শেষ পর্যন্ত আসতে পেরেছি, সেটাও একটা সৌভাগ্যের বিষয়। ঢাকা শহরের রাস্তার যে অবস্থা, আপনি 10 মিনিটের রাস্তা 2 ঘন্টায় যেতে পারবেন কিনা তাও একটা কনফিউশন থাকে মাঝে মধ্যে। যাই হোক, সকালটা শুরু হয় কিভাবে? সকালটা শুরু হয় ঘুম থেকে উঠে, তারপরে যেভাবে সবার শুরু হয় সেভাবে। আজকে তো সকাল শুরু হচ্ছে ঘুম থেকে উঠে ব্যাগ ট্যাগ মানি ব্যাগ নিয়ে ওয়ালেট নিয়ে দৌড়। আচ্ছা, বর্তমানে ব্যস্ততা কি কি? বর্তমানে ব্যস্ততা, এখন ব্যস্ততাটা একটু কম, কারণ কিছুদিন আগে খুব একটা ব্যস্ত ছিলাম শো নিয়ে, আমাদের স্টেজ প্রোগ্রাম নিয়ে। সেই ব্যস্ততাটা যেহেতু একটু বৃষ্টির সিজন আসলে আমাদের একটু ভাটা পড়ে না ঠিক, আমরা একটু অবসরে যাই, কিছুদিনের জন্য অবসর নেই। আচ্ছা, সো সেই এটা একটু, আর এখন টেলিভিশন প্রোগ্রামেরও টাইম দেবো বেশি। আচ্ছা, যেহেতু বৃষ্টি এখানে কোনোদিন হানা দেয় না, সেই জন্যে। সো এখন অ্যালবামের কাজ করব। আচ্ছা, গান নিয়ে আছি এবং গান নিয়ে থাকবো। আচ্ছা আচ্ছা, ছোটবেলায় কি গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন? না, ছোটবেলায় আসলে যে কি স্বপ্ন দেখতাম সেটা মনে নাই। ছোটবেলায় গায়ক হওয়ার স্বপ্ন দেখতাম না, এটা ঠিক। আচ্ছা, কারণ আমি গান একদম প্রপারলি গান গাই হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষার পর থেকে। আচ্ছা, ফোক গানের প্রতি আগ্রহ কেন? গানের তো অনেকগুলো। ফোক গানের প্রতি আগ্রহ, এটারও কোনো উত্তর নাই, কারণ আমার যে বেড়ে ওঠা যে জায়গায় সুনামগঞ্জ জেলায়, সেখান থেকে কিভাবে মানে কখন কিভাবে আমাকে আসলে ফোক গানে পায় সেটা আমিও জানি না, তবে ওইখানকার আবহাওয়াটা ওইরকম। আচ্ছা, মাটির গন্ধ যেখান থেকে আসে, যেটা মন থেকে গাওয়া যায়, সেটাই হয়তো বা ফোক গান, আর সেটাই আপনাকে টানে বেশি। আচ্ছা, যেহেতু খুব সুন্দর আবহাওয়া, 2 দিন ধরে একদম ঝুম বৃষ্টি হচ্ছে, আমরা পুরো ঢাকা একদম ঠান্ডা, তো এই মুহূর্তে কোন গানটি শোনাতে মন চাচ্ছে আপনার? তো বৃষ্টি, যাই হোক, আমি আমার আপনার ধাঁচের গান গাইতেন। খুব সম্প্রতি আমার একটা অ্যালবাম বেরিয়েছে, বিনোদিনী অ্যালবামের নাম। সেই বিনোদিনী গানটাই শোনাচ্ছি 2টো লাইন। হ্যাঁ, বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়ে যাবে, বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়ে যাবে, পুরুষ ভ্রমরার জাতি কান্দিলে কি হবে, ও তুই পরের জন্য এতই করলি, পরে কি দাম দেবে গো রাধে, তোর বৃন্দাবন কারে দিয়ে যাবে, বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ না দেখে গো, ও তোর হীরার কলসি কাঙ্ক্ষে নিয়া, হীরার কলসি কাঙ্ক্ষে নিয়া কোন ঘাটে জল ভরবে গো রাধে, তোর বৃন্দাবন কারে দিয়ে যাবে।
কোনো কিছু কথা, এটা বোঝানো গেছে যে জীবনে যা যা করছি, যা যা সঞ্চয় করছি, এটা আসলে কাকে দিয়ে যাব? আমরা তো আসলে কিছুই নিয়ে যেতে পারবো না হয়তো বা পরপর। সেটাই। বাট এই গানটা রাধারমন দত্তের। তো রাধারমনকে বলা হয় ধামাইল গানের স্রষ্টা এবং বৈষ্ণব কবি বলা হয়। রাধারমনের পুরোটা ধ্যান ধারণা চিন্তা ভাবনা সবকিছুটাতে কিন্তু রাধা এবং কৃষ্ণ, কৃষ্ণ বিচ্ছেদ, রাধা বিচ্ছেদ, মিলন। সো ওনার রাধা কৃষ্ণের বাহিরে কোনো গান নেই, ওনার ধ্যান ধারণাটা ওই জায়গায়। সো বিনোদিনী গোত্র বৃন্দাবন কারি দিয়ে যাবে, বিনোদিনীকে প্রশ্ন করছে, এই আর কি। আচ্ছা, চমৎকার। শ্রদ্ধেয় রাধারমন এবং শ্রদ্ধেয় বাউল শাহ আব্দুল করিমের কথা আমরা সবাই জানি। আপনি সেই মাটির, সেই দেশের, তার যেখানে আপনি আশেপাশে বেড়ে উঠেছেন সেই ধাঁচে, তো সেই জন্যই হয়তো মাটির গানগুলো আপনাকে একটু বেশি টানে। তো নিজের গান ছাড়া, নিজেকে ছাড়া প্রিয় শিল্পী কারা, অথবা কাদেরকে দেখে মনে হয় যে ইস, তার মতো যদি গাইতে পারতাম? এটা একটা আসলে এই প্রশ্নটা মনে হচ্ছে বিপদে ফেলা। একজনের নাম বললাম, হয়তো আরেকজন টেলিভিশনের সামনে আছে, তারপরও কাদের গান শুনতে ভালো লাগে? আমার হচ্ছে আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় কিরণ চন্দ্র রায় আমার সব থেকে প্রিয়। এই তালিকায় আছেন মমতাজ আপা, আছেন অসম্ভব ভক্ত, ফোক সম্রাজ্ঞী আমাদের। তারপরে বাড়ি ভাই আছেন, শ্রদ্ধেয় বাড়ি সিদ্দিকী। সো এভাবে নাম বলতে গেলে আমাদের অনুষ্ঠানের সময় শুধু নামই বলবো। যাই হোক, আমাদের বাংলাদেশে স্বর্ণকণ্ঠী কালবিজয়ী অনেক শিল্পী আছেন এবং রয়ে যাবেন, তাদের গান আমরা শুনবো, ভালোবাসা পাবে। আচ্ছা, সবার ক্যারিয়ারে কিন্তু একটা গোল্ডেন আওয়ার থাকে, একটা টার্নিং পয়েন্ট থাকে। আপনার সেই টার্নিং পয়েন্টটা কোনটা আপনি মনে করেন? টার্নিং পয়েন্টটা অবশ্যই চ্যানেল আই সেরা কণ্ঠ। কারণ হচ্ছে চ্যানেল আই আমাকে যে প্ল্যাটফর্মটা দিয়েছে সেটাতে হয়তো আসতে আমাকে আরো অনেক দিন সময় লাগতো, বাট সেটা আমাকে চ্যানেল আই খুব সহজে দিয়েছে। এবং দেওয়ার পরের যে বিষয়টা, চলার যে বিষয়টা, চলার ক্ষমতা কিন্তু যার যার এবিলিটির উপর নির্ভর করে, যে আপনার এবিলিটি কতটুকু আপনি চলবেন সেটা হচ্ছে। আর আমার একটা ব্যক্তিগত দিক বলি যে আমার দৌড়ানোর ইচ্ছা কোনো দিনই নাই। আচ্ছা, আমি হাঁটতে চাই এবং আমি চাই যে অনেক দিন আমি হাঁটবো এই লাইনে। দৌড়িয়ে হঠাৎ করে একটু সময় গিয়ে হাঁপানোর কোনো ইচ্ছা। ভালোবাসা, দোয়া এবং শুভকামনা যাতে দৌড়ে পারেন আপনি। আমাদের সাথে একজন দর্শক আছে, অবশ্যই কোনটা নিয়েছি। হ্যালো দর্শক, শুভ সকাল। হ্যালো, মনে হয় সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক আবার ট্রাই করুন। আচ্ছা, তো নিজের করা, নিজের গাওয়া 3টি শ্রেষ্ঠ গান আপনি কোনটি বলবেন, আপনার কাছে ভালো লাগে? এদিকে যদি প্রথমেই বলি, বন্ধুরে পাবো সখী গো, এটা আমার প্রথম দিককার একটা গান। 2009 সালে আমার একটা অ্যালবাম বেরিয়েছিল, সেই অ্যালবামের। তারপরে যদি বলি সিলেটি ভাষার একটা গান আছে, আইজ আমার আনিয়া দৌড়ে আসমানেরও চান, শ্রদ্ধেয় একে আনন্দ সাহেবের। তারপরে যদি বলি বর্তমান সময়ে, আমার মাটির পিঞ্জিরা সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে। আর একটা গান আছে আমার মৌলিক গান, সেটা হচ্ছে দিলওয়ালা গানটা অসম্ভব প্রিয় আমার। আচ্ছা, যেহেতু গানের প্রসঙ্গ চলে এলো, তো তাহলে একটু ছোট করে একটু গান শুনি। আমার বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমারে বলো না, আমার বন্ধু বিন পাগল মনে বুঝাইলে বুঝে না, আমার বন্ধু বিন পাগল মনে বুঝাইলে বুঝে না, সাধে সাধে ঠেকসি ফাদে গো, সখী দিলাম 16 আনা, আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। বাহ, চমৎকার। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, ফোনটা নিচ্ছি। হ্যালো দর্শক, শুভ সকাল। হ্যালো, লাইনটা আবার কেটে গেছে, আমি বুঝতে পারছি না কি হলো। আচ্ছা,
যেটা হচ্ছে যে স্টেজ শোর কথা বলছিলেন, তো আপনার কোনটা বেশি ভালো লাগে, ক্যামেরার সামনে কাজ করতে নাকি যখন অনেকগুলো দর্শকের ভিড়ে আপনি থাকেন একজন আশিক, সেটা ভালো লাগে? দুইটা সেক্টরের ভালোবাসা দুই রকম। টেলিভিশনটা হচ্ছে যে আমাকে শুধু দর্শক দেখবে, আমি দর্শক দেখবো না। এখানে অনেক ব্যাপার থাকে, অনেক গুছিয়ে নিজেকে কথা বলতে হয় বা চলতে হয়। আমাকে মানুষ দেখছে, আমি মানুষকে দেখছি না, সেটা একটা ফ্যাক্টর। আর মঞ্চে হচ্ছে কি আপনাকে সরাসরি মানুষ দেখছে, আপনি মানুষকে দেখছেন, আপনার গানের রিয়াকশনটা আসছে যে মানুষ আপনার গান শুনে ভালো লাগছে কিনা বা গান শুনে খুশি হচ্ছে কিনা। সো মঞ্চটা একটা কঠিন জায়গা, সেখানে প্রতিনিয়তই যুদ্ধ করতে হয়। কারণ দর্শক এমন এক, যেমন ধরেন খুব সুন্দর প্রোগ্রাম যাচ্ছে, দেখা যায় হঠাৎ করে একটা গানে একদম থমথমে অবস্থা, তখন আমরা কনফিউশনে থাকি আসলে কি ভালো লাগছে গান নাকি বিরক্ত হচ্ছে। সো এই অনেক জিনিস মাথায় রেখে কিন্তু মঞ্চে গান গাইতে হয়। কারণ টিভি সেটে অথবা ক্যামেরার সামনে কাজ করেছে সরাসরি, যেটা দর্শকদের সাথে ইন্টারাকশন, এটা বেশি কঠিন। তো এখন আমি একটা প্রশ্ন করতে চাই একটু ভেবেচিন্তে, সেটা হচ্ছে এখনকার বর্তমান যুগে আমরা জানি যারা নতুন প্রজন্মের শিল্পীরা আসছে, আমরা যারা আসছি, তো তারা হচ্ছে সবাই কিন্তু গানটাকে প্রাধান্য কম দিয়ে মিউজিক ভিডিওটার দিকে বেশি প্রাধান্য দিচ্ছে। কিন্তু সেখানে আমরা কিন্তু আশিককে চিনি অন্যভাবে, কারণ আশিক কিন্তু গানে ডুবে আছে, ধ্যান জ্ঞান তার ওই দিকেই। আর হয়তো বা মিউজিক ভিডিওর চেয়ে আমরা গান তার কাছ থেকে বেশি পাচ্ছি। তো সেটা কেন, আপনি মিউজিক ভিডিওর দিকে কেন যাচ্ছেন না? এক একটা আমাদের লাইফের কিছু স্টেপ থাকে, ঠিক সেম কিন্তু প্রত্যেকটা প্রফেশনে, প্রত্যেকটা ইয়েতেই বলেন স্টেপগুলো আছে। আমি যদি আমার দিক থেকে বলি, আমি যখন মিডিয়াতে আসি তখন একটা সময় ছিল, অ্যালবামের সময় ছিল, ক্যাসেটের সময় ছিল, দেন হচ্ছে ক্যাসেট, পরে সিডি আসলো, তারপরে ভিসিডি আসলো, ডিভিডি আসলো। এখন মানুষ হচ্ছে কি গানটা একসাথে শুনতে চায়, একসাথে দেখতে চায়। বাট আমরা যারা গাই, আমরা যারা গাইতে জানি, আমরা গানই শোনাবো। এবং বাউল গানের সাথে আপনি কি মিউজিক ভিডিও করবেন? মন মজালে ওরে বাউলা গান, যা দিয়েছো তুমি আমায় কি দেব তার প্রতিদান। সেখানে তো অবশ্যই আপনি গতানুগতিক যে মিউজিক ভিডিও আছে সেটা দিলে হবে না। আমার গ্ল্যামার শুটগুলো ওখানে কাজে লাগবে না হয়তো বা। না, গ্ল্যামার সবখানে আছে, হয়তো বা সেটা দিয়েও একটা বানানো যাবে, কিন্তু আমরা চাই যে গানটা মানুষের কাছে পৌঁছাক। কারণ ছেলে মেয়ে পার্কে হাঁটছে, একই জিনিস আমরা ঘুরে ফিরে দেখছি, কিন্তু পার্কে হাঁটছে, হঠাৎ করে রাস্তায় অ্যাক্সিডেন্ট, একজন মারা গেল, একজন কাঁদছে, মানে এই ট্রেডিশন থেকে ইদানিং কিছু মিউজিক ভিডিও হচ্ছে যে আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। অনেকে বলছে যে কপি করছে, সো আমার কথা হচ্ছে কপিও যদি ভালো করে করা যায় সেটাও ভালো। হ্যাঁ, একটা ক্রিয়েটিভিটি ওটার মধ্যে। আমি অরিজিনাল যে জিনিসটা সেটা দেখলাম, আর কপিটা দেখলাম, আমার কাছে কপিটাই ভালো লাগলো। সো এটা হচ্ছে আমাদের ডিরেক্টরদের ক্রেডিট। নতুনদের উদ্দেশ্যে একটা জিনিস বলবো, যারা ফোক গান করেন, আমি খুব একটা বাজে সময়ের মধ্যে আছি এখন বর্তমানে। সেটা হচ্ছে আমার গাওয়া হচ্ছে বন্ধুরে কি পাবো সখী, মাটির পিঞ্জেরা সোনার ময়না রে, আইজ আমার আনিয়া দূর আসমানের চান। এটা বাউল গান, সবাই জানে, সবারই গাওয়ার অধিকার আছে, সবাই গাইতে পারে। একটা গান দেখেন, হাজার হাজার টাকা আমরা খরচ করে একটা গান রেকর্ডিং এ। আমি যতটুকু পেরেছি প্রত্যেকটা দোকানে গিয়ে আমি নিজে পোস্টার লাগিয়েছি আমার অ্যালবামের। আচ্ছা, একটা অ্যালবামের একটা গান দাঁড় করানো কিন্তু অনেক কঠিন। হ্যাঁ, সেই দিক থেকে এখন বন্ধুরে কি পাবো সখী বলেন, মাটির পিঞ্জরা, এগুলা এর আগে কেউ গায়নি, বাউলরা ছাড়া আর কেউ গায়নি। এখন যারা গায় সবাই কিন্তু আমারটা শুনেই গায়। বাট আমাদের এখন সবচেয়ে বড় অভাব হচ্ছে শ্রদ্ধাবোধের। আমরা যখন একজন সিনিয়র আর্টিস্টকে দেখি, হোক বাউল গান, যদি ওনার গলায় ওই গানটা জনপ্রিয় হয়ে থাকে, আমরা জীবন ওনার সামনে এই গানটা গাই না, কারণ আমরা জানি যে দর্শক ওনাকে এনেছে ওই গান শোনার জন্য। এখনকার যে আর্টিস্টগুলো আছে, অনেক আর্টিস্ট আমি দেখলাম, শ্রদ্ধা রেখেই বলছি যে হয়তো ওনারা একটু নতুন, বোঝেন না। সো দেখা যায় আমি বসা বা টেলিভিশন লাইভে বা মঞ্চে আমি বসা, স্বভাবতই সবখানে দেখা যায় বলে যে আশিক ভাই আপনি একটু শেষে গান। দেখা যায় আমার গাওয়া জনপ্রিয় সব গানগুলো গেয়ে ওরা চলে গেল। তখন দর্শক এসে আমাদেরকে প্রশ্ন করে, এটা একটা বিড়ম্বনা যে ভাই আপনাকে আমরা তাহলে কেন আনলাম? কারণ দর্শক আমাদেরকে বা মানুষ আমাদেরকে নেয় কিন্তু ওই গানগুলো শোনার জন্য। কারণ সবসময় টেলিভিশনে বা অ্যালবামে বা ইউটিউবে সবসময় এই গানগুলো আমাদের কণ্ঠে শোনে, সেই জন্যে। সো এইখান থেকে আমার কাছে কেন জানি মনে হয় যে এখন মেকি জিনিসটা একটু বেশি।
আমি যা না তার থেকে বেশি প্রকাশ করতে চাই। সেটাই, মানে যে যে জিনিস দিয়ে জনপ্রিয়তা পেয়েছে অথবা যে জিনিসটা ভালো তাকে সেটাই করতে দেওয়া উচিত। তারপরে একটা জিনিস, একটা এক্সকিউজ দেখা যায়, যেগুলো বাউল গান, শাহ আব্দুল করিমের গান, এই গানগুলো যেহেতু একটা গান, আমার কথা হচ্ছে নতুন একটা গান দাঁড় করান, দাঁড় করে বলেন যে না লালন সাহেবের গানটা আমি দাঁড় করিয়েছি, তখন আপনি দেখেন আপনাকে মানুষ শ্রদ্ধা করে কিনা। আমার মেইন জিনিস হচ্ছে যে ওই জায়গাতে মানে শ্রদ্ধাবোধটা মানুষের কমে আসছে আস্তে আস্তে। আচ্ছা যাই হোক, আমি সব ক্ষোভ টোপ রাগ একটু চাপা দিই, আপাতত একটু গানে হারিয়ে যাই। গাইছি শাহ আব্দুল করিম। আমরা কিন্তু ছোট ছোট করে অনেকগুলো গান শুনবো আপনার কাছ থেকে। শাহ আব্দুল করিমেরই আমার বিনোদন অ্যালবামের প্রাণনাথ। ওরে কথা রাখো কাছে থাকো যাইও না গো দূরে বন্ধুরে, যাইও না গো দূরে, দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে প্রাণনাথ, ছাড়িয়া যায়ও না মোরে রে। তুমি আমার পাশে থাকো এই আমার বাসনা, মন যারে চায় তারে ছাড়া মনে তো বুঝে না রে প্রাণনাথ, ছাড়িয়া যায়ও না মোরে রে। চমৎকার গান আসলে। এটা মানে কি বলবো, কালজয়ী গান আমরা শুনে আসছি, আর আমাদের পরের জেনারেশন যারা আছে, জেনারেশনের পর জেনারেশন, তারা শুনবে এবং ভালোবাসবে, শুনতেই থাকবে। এই গানগুলো কোনোদিন হারিয়ে যাবে না, চিরনতুন থাকবে গানগুলো, যুগোপযোগী। আচ্ছা এখন একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে নতুন যারা আছেন অথবা পুরাতন যারাই আছেন, এই যে বাউল গানের সাথে বিভিন্ন ধরনের মিউজিক দিয়ে এক্সপেরিমেন্ট করে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে তারা এখন ফিউশন করতে গিয়ে কনফিউশন হয়ে যাচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় আমি কোনোদিন কনফিউশনে পড়িনি। আচ্ছা, আমি ফিউশনে দেখি, সেটা হচ্ছে আপনি আজকে থেকে 100 বছর আগের কথা চিন্তা করেন, বা 126 বছর আগে আমাদের লালন সাহেবজি এই পৃথিবী ছেড়ে চলে যান, তখন হয়তোবা আমাদের দেশে ওইভাবে আধুনিকতার ছোঁয়া লাগেনি। তখন যে জিনিসটা ওনারা হাতের কাছে পেতেন সেই জিনিস দিয়ে গান করতেন, একতারা দোতারা বা বাঁশি বা যাই ধরেন আপনারা। কিন্তু এখন হচ্ছে কি 2017 সাল, আমরা প্রযুক্তির মানে একটা স্বর্ণযুগে আছি আমরা। সেই যুগে এখন আপনি দেখবেন যে সব চ্যানেল এইচডি চ্যানেল, তারপরে আপনি সাউন্ডের ক্ষেত্রে কিন্তু এইচডি আছে, মানুষ এখন খুব ক্লিয়ার শুনতে চায়। সেই দিক থেকে কনফিউশনটা কেন পড়িনি আমি কনফিউশনে, সেটা হচ্ছে যে ফিউশনটা হচ্ছে যুগের চাহিদা। বাউল গানটাকে আপনি কোথায় নিয়ে যাবেন, শুধুমাত্র বাংলাদেশের ভিতরে বাউল গান রাখলে হবে না, সারা বিশ্বের মানুষ জানুক যে এটা হচ্ছে বাংলাদেশের ট্র্যাডিশন, এটা হচ্ছে বাংলাদেশের শেকড়। আচ্ছা, কিন্তু ওইখানে যদি আমাকে পৌঁছাতে হয়, অবশ্যই আমাকে যুগের সাথে তাল মিলাতে হবে, যুগ উপযোগী মিউজিক কম্পোজিশন। সেই জন্য আমি একটা জিনিসই বলবো যে আপনারা ফিউশন করেন, কোনো সমস্যা নাই, আমরা সাথে আছি সব সময়। কিন্তু গানের কথা এবং সুর দুটার জন্য একটা অবিকৃত থাকে, হ্যাঁ, বিকৃত করা যাবে না। সেই ক্ষেত্রে আপনারা যে কোনো ভাবে যে কোনো প্রযুক্তি ইউজ করেন, আমাদের কোনো আপত্তি নেই। সো এই জন্য বলছি যে কনফিউশন আমি কোনোদিনই পড়িনি, আমি সবসময় অ্যাপ্রিশিয়েট করি। আচ্ছা, যাই, আমরাও অ্যাপ্রিশিয়েট করি যে আপনি এটা পজিটিভলি নিচ্ছেন, সেটাই। কিন্তু অনুরোধ একটাই, যাতে ফিউশন করতে গিয়ে কনফিউশন না হয়ে যায় এবং গানের কথা এবং সুর যাতে একই রকমই থাকে। হ্যাঁ, সেটা। আমি একটা প্রশ্ন করবো ছোট করে, তারপরে আচ্ছা না, গান শুনি, যেহেতু গানের মানুষ আপনি, একটু গান শুনি। আমি একটু কালকে না, শেষ গান শুনবো আমরা, সেটাই। যাক, খুশি হলাম। শাহ আব্দুল করিমেরই ওকে, খুবই জনপ্রিয় একটা গান, কেন প্রীতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি। আমি কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন
পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি পাড়াপড়শি বাদি আমার বাদি কাল নদী মরম জ্বালা সইতে নারী মরম জ্বালা সইতে নারী দিবানিশি কাদিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি। চমৎকার অসাধারণ গান শুনলাম এবং চমৎকার একটি গানে গানে আলাপে আড্ডা হলো। ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, ড্রিঙ্ক ইট আলাপ আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল।